মনের ঘরে শব্দের আড্ডা খাপ ছড়ায়, যার নাম কথকতা। আসলে কবিতা আমাদের কাছে কখনো পাহাড়ের মতো, কখনো সমুদ্রের তরঙ্গের মতো, কখনো একেবারে মনে হয় ঘন অরণ্য, সেই অরণ্যের সবুজ ঘর যেখানে আমাদের মন তৈরি হয়। আর সেই কারণেই মনের ঘরে শব্দের আড্ডা। ইতিমধ্যেই খবর পেয়েছি আপনাদের কাছে কথকতা খুব মনের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং খাপছড়ার প্রতিটি দর্শককে আমাদের শ্রদ্ধা জানাই। আপনাদের এই ভালো লাগা যেন আরও গভীর এবং ঘন হয়ে ওঠে আমাদের জন্য, সেই প্রচেষ্টা আমাদের চলতে থাকে। আর সেভাবেই পথ চলতে চলতে আজকে কথকতার আরও একটি পর্বে আমরা রয়েছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী স্বাগতা পাল। স্বাগতাদির কবিতা শুনেছি অনেক দিন, কিন্তু কখনো আমন্ত্রণ জানাবার সৌভাগ্য বা সুযোগ হয়নি, কিন্তু কথকতার আসরে আজকে সেই সুযোগ হলো। স্বাগতাদি, নমস্কার এবং স্বাগত। আমিও তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা অনেক দূর এগিয়ে যাও, এত সুন্দর একটা অনুষ্ঠান তোমরা করছো। আমিও তোমাদের চ্যানেলে আমি লক্ষ্য করি আর কি, শুনি অনেক দিন থেকেই। আমার খুব ভালোও লাগে। তো আজকে তোমার আমন্ত্রণ পেয়ে আমার খুব ভালো লাগছে যে আমিও তোমাদের সঙ্গে সামিল হতে পেরেছি। বেশ, আমাদের এই ভালো লাগা তাহলে কবিতা দিয়ে আমরা শুরু করি। একদম। তারপর তো আমরা আজকে আড্ডা দেবই আপনার সঙ্গে। মনের ঘরে যখন শব্দ। ঠিক ঠিক ঠিক। তাহলে আমরা প্রথম কবিতা শুনি আজকে। হ্যাঁ, আমরা তো সকলেই জানি যে আমাদের মনের সর্বোচ্চ অনুভূতি হচ্ছে প্রেম। সেই জন্য আমি প্রেমকেই প্রথমে তুলে নিয়েছি। আর সেই প্রেমের কবিতা করতে গেলে তো কবিগুরুর কাছে আমাকে আশ্রয় নিতেই হবে প্রথমে। তা শোনাই। কবিতা সুপ্তথিতা। ঘুমের দেশে ভাঙিল ঘুম, উঠিল কলস্বর। গাছের শাখে জাগিল পাখি, কুসুমে মধুকর। অশ্বশালে জাগিল ঘোড়া, হস্তিশালে হাতি। মল্লশালে মল্ল জাগি, ফুলায় পুনছাতি। জাগিল পথে প্রহরী দল, দুয়ারে জাগে দাঁড়ি। আকাশে চেয়ে নিরখে বেলা, জাগিয়া নরনারী। উঠিল জাগি রাজা ধীরাজ, জাগিল রানী মাতা। কচালি আখি কুমারের সাথে, জাগিল রাজভ্রাতা। নিভৃত ঘরে ধূপেরও বাস, রতনদীপ জ্বালা। জাগিয়া উঠি শয্যাতলে, শুধালো রাজবালা। কে পরালে মালা? খসিয়া পড়া আঁচলখানি বক্ষে তুলি নিল। আপন পানে নেহারি চেয়ে শরমে শিহরিল। ত্রস্ত হয়ে চকিত চোখে চাহিল চারিদিকে। বিজন গৃহ রতন দ্বীপ জ্বলিছে অনিমিখে। গলার মালা খুলিয়া লয়ে, ধরিয়া দুটি করে। সোনার সুতে যতনে গাঁথা লিখনখানি পড়ে। পড়িল নাম, পড়িল ধাম, পড়িল লিপি তার। কোলেরও কাছে বিছাই দিয়ে পড়িল শতবার। শয়ন শেষে রহিল বসে, ভাবিল রাজবালা। আপন ঘরে ঘুমায়েছিল নিতান্ত নিরালা। কে পরালে মালা? নূতনে জাগা কুঞ্জ বনে, কুহুরি ওঠে পিক। বসন্তেরই চুম্বনেতে বিবশ 10 দিক। বাতাস ঘরে প্রবেশ করে ব্যাকুল উচ্ছ্বাসে। নবীন ফুল মঞ্জরীর গন্ধ লয়ে আসে। জাগিয়া উঠি বৈতালিক, গাহিছে জয়গান। প্রাসাদ দ্বারে ললিত স্বরে, বাঁশিতে ওঠে তান। শীতল ছায়া নদী পথে, কলসে লয়ে বাড়ি। কাকন বাজে, নূপুর বাজে, চলিছে পুরনারী। কানন পথে মর্মরিয়া, কাঁপিছে গাছপালা। আধে কুমুদি নয়ন দুটি, ভাবিছে রাজবালা।
কি পরালে মালা। বারেক মালা গলায় পড়ে, বারেক লহে খুলি, দুইটি করে চাপিয়া ধরে বুকের কাছে তুলি, শয়ন পরে মেলায় দিয়ে তৃষিত চেয়ে রয়, এমনি করে পাইবে যেন অধিক পরিচয়। জগতে আজ কত না ধ্বনি উঠিছে কত ছলে, একটি আছে গোপন কথা সে কেহ নাহি বলে। বাতাস শুধু কানের কাছে বহিয়া যায় হুহু, কোকিল শুধু অবিশ্রাম ডাকিছে কুহু কুহু। নিভৃত ঘরে পরাণ মন একান্ত উতলা, শয়ন পরে নীরবে বসে ভাবিছে রাজবালা, কি পরালে মালা। কেমন বীর মূরতি মাখা মাধুরী দিয়ে মিশা, দীপ্তি ভরা নয়ন মাঝে তৃপ্তিহীন তৃষা। স্বপ্নে তারে দেখেছে যেন এমনই মনে লয়, ভুলিয়া গেছে রয়েছে শুধু অসীম বিস্ময়। পারসে যেন বসিয়াছিল ধরিয়াছিল কর, এখনো তার পরশে যেন সরস কলেবর। চমকে মুখ দুহাতে ঢাকে, শরমে টুটে মন, লজ্জাহীন প্রদীপ কেন নেভেনি সেইক্ষণ। কণ্ঠ হতে ফেলিল হার যেন বিজুলি জ্বালা, শয়ন পরে লুটায়ে পড়ে ভাবিছে রাজবালা, কি পরালে মালা। এমনি ধীরে একটি করে কাটিছে দিন রাতি, বসন্ত সে বিদায় নিল লইয়া যুথি জাতি। সঘন মেঘে বরষা আসে, বরষে ঝড় ঝড়, কাননে ফোটে নবমালতী কদম্ব কেশর। স্বচ্ছ হাসি শরৎ আসি, পূর্ণিমা মালিকা, সকল বন আকুল করে শুভ্র শেফালিকা। আসিল শীত সঙ্গে লয়ে দীর্ঘ দুঃখ নিশা, শিশির ভেজা কুন্দ ফুলে হাসিয়া কাঁদে দিশা। ফাগুন মাস আবার এলো লইয়া ফুলো ডালা, জানালা পাশে একেলা বসে ভাবিছে রাজবালা, কি পরালে মালা, কি পরালে মালা। অসাধারণ। আমি কবিতা তো মুগ্ধ হয়ে শুনছিলাম, তার সঙ্গে আমি মুগ্ধ হয়ে আপনাকে দেখছিলাম। আমি বোধহয় এ কথাটা আপনাকে এর আগেও জানিয়েছি যে এই যে অসম্ভব স্মৃতি, এত বড় একটি কবিতা, এবং বলতে আমার দ্বিধা নেই, কথকতায় আমি সবসময় চাই যেন একেবারে আমাদের মনের সহজ সত্য কথাগুলোই প্রকাশিত হোক। যে রবীন্দ্রনাথের কবিতার খুব সুন্দর এবং সঠিক পরিমার্জিত চয়ন আমি অনেক দিন পরে শুনলাম। অনেক ধন্যবাদ। আসলে স্মৃতি থেকে না বললে না কবিতার মর্মার্থ ঠিক এক্সপ্রেস করা যায় না, বা ভাবের কোথাও ভাবের একটা হয়ে যায়, কারণ হ্যাঁ, পাতাটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর সৃষ্টি কি। করে, মানে অনেক বেশি স্বচ্ছন্দে কবিতাটা বলা যায় যদি স্মৃতি থেকে বলা যায়। ঠিক। এই প্রসঙ্গে একটুখানি গল্পে আসি, তারপর হ্যাঁ, আবার কবিতায় একদম ফিরবো। একদম। এই যে স্মৃতি থেকে বলা, এখান থেকেই আমার মাথায় এলো যে প্রশ্নটা, যে ছোটবেলা থেকে কবিতার চর্চা, তারপরে বিভিন্ন কবিতা দীর্ঘদিন ধরে মুখস্থ করতে করতে একটা যাপন তৈরি হয়, হ্যাঁ, এবং তারপর গিয়ে একজন আবৃত্তিকার বলুন বা বাচিক শিল্পী যিনি কবিতার চর্চায় রয়েছেন, তার একটা সত্তা তৈরি হয়। আপনার পথ চলাটা শুরু কবে থেকে হলো? আমার পথ চলা মোটামুটি আমার বয়স যখন 47 আর কি, তখন আমি প্রথাগতভাবে কবিতায় আসি আর কি। তার আগে ছোটোবেলায় তো আমরা কবিতা ক্লাবের অনুষ্ঠান এখানে ওখানে সেখানে, স্কুলে, সব থেকে বড় কথা স্কুলে বাংলা ক্লাসে কবিতা, আমি বরাবরই ছোটোবেলা থেকেই বাংলা ক্লাসে কবিতাটা যখন দিদি ধরতেন আমি একটু ভালো করে বলার চেষ্টা করতাম, ফলে সেখানে আমি খুব ইমপ্রেস ছিলাম আর কি। তো স্কুল থেকে আমাকে অনেক প্রতিযোগিতাতেও পাঠানো হতো তখন।
এবং সেই স্কুলের মানও আমি রক্ষা করতাম, বাহ! পুরস্কার নিয়ে আসতাম, কিন্তু তখন বুঝতাম না, মানে এক্সপ্রেশনগুলো বুঝতাম না যে কোথায় কি করতে হবে না করতে হবে, শুধু গলা দিয়েই করতাম। তো এমনিভাবেই কেটে গেছে বছরের পর বছর। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট লাভ হচ্ছে গান। আমি প্রথমে কিন্তু গানই শিখতাম। ও। আমি সুরঙ্গমাতে গানও শিখেছি 4 বছর। তারপরে শ্রুতি নাটকে এসেছি। দীর্ঘ বছর আমার যে জীবনসঙ্গী আর কি, তার সঙ্গে আলাপের পরেই আমরা শ্রুতি নাটকে এসেছি। তারপর বহুদিন শ্রুতি নাটক করেছি। তারপরে আমার হাজব্যান্ড পাঠভবন স্কুলের শিক্ষকতাতে ঢুকে গেলেন এবং তার পেশা, কাজ কর্ম সব কিছুতে আমাদের শ্রুতি নাটকের সেই ব্যাপারটার ভাটা পড়ে গেল আর কি। তারপরে বিয়ে, সংসার, একটা দীর্ঘ সময় যা হয়ে থাকে দীর্ঘ সময় একটা বিচ্ছেদই বলা চলে। তো আমি একটু হতাশাগ্রস্ত হয়েই ছিলাম। তো দুটো দিক আমার ছিল, একটা ছিল গান, একটা কবিতা, কিন্তু আমি কেন জানি কবিতাকেই বেছে নিলাম এবং আমার মনে হলো যে একটু দিদির কাছে যাই, মানে আমাদের শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায়, দিদির কাছে গেলাম। দিদির কাছে গিয়ে 2 বছর দিদির কাছে শিখেছি। খুব কাছের মানুষই হয়ে গেছিলাম। পরীক্ষা নিতেন, তো যথারীতি আমি ফার্স্ট হতাম। আর আমার স্মৃতির জন্য দিদি খুব প্রশংসা করতেন, বলতেন, তখন তো আমরা বেশ বয়সে ঢুকেছি, দিদি ছাত্রছাত্রীদের, ছোট্ট অল্প বয়সী যারা, তাদের বলতেন যে দেখ তো সংসার টংসার করে এত সুন্দর কবিতা মুখস্থ করছে, আর তোরা এই অল্প বয়সী ছেলেমেয়েরা একটা কবিতা মুখস্থ করতে তোদের 1 মাস লেগে যাচ্ছে, এরকম বলতেন। তো এমনি করে দিদির কাছে 2 বছর শিখে তারপরে আমি অবশেষে অবশ্য পার্থ মুখার্জির কাছে এসেছি। 6 বছর পার্থদার কাছে করেছি, করে শিক্ষা সমাপন হয়েছে। এখন তো এটা নিয়েই চর্চা চলছে। এভাবেই আপনার যাপন যেন আরো সুন্দর হয়ে ওঠে কবিতার সঙ্গে। তাহলে আমরা আবার আরেকটা কবিতা শুনি। হ্যাঁ, প্রেমের কবিতাতে যখন আমি রবীন্দ্রনাথের হাত ধরলাম, তো এবার একটু আধুনিক কবিতা শোনাই, প্রেমেই একটুখানি থাকি। জগন্নাথ চক্রবর্তীর প্রত্যাবর্তন কবিতাটি। তুমি যাবার সময় এমন একটা ভান করলে যেন সত্যিই চলে যাচ্ছ। সেই বিশ্রী বিদায় নেবার শেষ রাতে জারুল গাছের পাতাগুলিকে তুমি তাই বুঝিয়েছিলে, উঠোনের ধুলো আর ঝরা পাতাগুলিও তাই বুঝেছিল, যেন আর ফিরবে না, ফিরবে না, ফিরবে না, কোনো দিনই না। নিভন্ত চোখে কান্নার কাঁচ বসিয়ে যেন বলে গেলে এর মধ্যে কোনো পারা নেই, অতএব সামনে কোনো মুখচ্ছায়ারও সম্ভাবনা রইল না। তোমরা যারা পড়ে রইলে আমার অগোচরেই রইলে, আর আমি রইলাম শূন্যের মধ্যে শূন্য, সর্বশূন্য। আমি সত্যিই সেদিন তোমার চাতুরি ধরতে পারিনি। সেই বিশ্রী বিমর্ষ শেষ রাতে তোমার চলে যাওয়া যে একটা ভান, ভাবতেই পারিনি। যেমন হঠাৎ এক একদিন দুপুরবেলা অফিস থেকে নানা ছুতোয় ফিরে আসতে, সত্যি কেন আসতে তেমন কোনো মতলব ভাজনি তো। পলকের জন্য এ কথাটা মনে হয়েছিল, কিন্তু আমি তো তোমার মতো সন্দিগ্ধ বা অবিশ্বাসী নই, তাই ধরেই নিয়েছিলাম তুমি সত্যিই চলে গেছো। কিন্তু এখন স্পষ্ট অনুভব করছি তুমি পা টিপে টিপে ফিরে এসেছ, উঠোনে দাঁড়িয়ে ভিজছ হাপুস নয়ন বর্ষায়, কিন্তু কেউ তোমাকে দরজা খুলছে না, কারণ কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, আমিও না। তুমি অশরীরী, তাই কলিং বেলে কোনো আওয়াজ তুলতে পারছো না। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। নিজেকে লুকোতে গিয়ে খুব খুব জব্দ হয়ে গিয়েছো, তাই না? তুমি জানতে না কত বড় একটা রিস্ক নিয়ে এই লুকোচুরি খেলতে গিয়েছিলে, কিন্তু একবার খেলায় নেমে তো আর ফিরে আসা যায় না। সব খেলারই তো কিছু কিছু নিয়ম কানুন আছে, আর সেগুলো মানতে হয়। কাল রবিবার, দেয়াল ঘড়িতে দম দিতে হবে। অত উঁচুতে কে উঠবে তুমি ছাড়া? কাজেই তোমাকে আসতেই হবে। এসে ওই টুলের ওপর তুমি একবার দাঁড়াবেই, কারণ এটাই তোমার চিরকালের অভ্যাস। অথচ আমরা কেউ তোমাকে দেখতে পাবো না,
ঘড়ির স্প্রিং একটুও নড়বে না, কারণ তোমার দেহে এখন মাংসপেশি নেই। তাছাড়া তোমার তোমার দেহটাই তো নেই। ধরলাম তুমি সত্যিই চলে গেছো, চিরদিনের জন্যে চলে গেছো। কিন্তু আমার ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে তো তুমি এখনো অবিকল রয়েছ। আমার শেষ রাতের জানলার ঠান্ডা হাওয়া, আমার ভিজে বালিশের নোনতা স্বাদ, আর রাইটিং প্যাডের ওপর অমনস্ক মন কেমন করা শব্দের পর শব্দ, এগুলো যতদিন আছে ততদিন আমার কাছে তোমার চলে যাওয়া একটা ভান ছাড়া আর কি। আমি স্পষ্ট অনুভব করছি তুমি পা টিপে টিপে ফিরে এসেছো, উঠোনে দাঁড়িয়ে ভিজছ হাপুস নয়ন বর্ষায়। তোমার কষ্ট হচ্ছে, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু তবু কেন আমি দরজা খুলতে পারছি না? কেন আমি দরজা খুলতে পারছি না? অসাধারণ। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আমি ভাবছিলাম যে আসলে এই হচ্ছে প্রেম। হ্যাঁ, প্রতিটা ফেরার মধ্যে একটা করে যেরকম চলে যাওয়া থাকে, সেরকম প্রতিটা চলে যাওয়ার পরে কিন্তু আর হয়তো ফেরা হয় না। অনর্গল চোখের থেকে গাল, গালের থেকে অন্তরে যে জল ঝরে, তা কখনো বৃষ্টি হয়ে ঝরে, কখনো ঝর্ণা হয়। তার কারণ ভালোবাসতে জানলে পাথরও ঝর্ণা হয়ে যায়। আর সেই ভালোবাসার কথাই বলছি আমরা, শুনছি আমরা। আজকে কথকতার মনের ঘরের শব্দের আড্ডায় আমাদের অতিথি বিশিষ্ট বাচিক শিল্পী স্বাগতা পাল। আছি স্বাগতাদির সঙ্গে, কিন্তু একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নম্বর হলো 9831251464। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কথকতা মনের ঘরে শব্দের আড্ডা। দিদির কাছে আবার যাব, কবিতা দিয়েই শুরু করি তাহলে আবার। একদম। আচ্ছা, এবার শোনাই কবি সুবোধ সরকারের কলমে কলকাতার হেলেন। বাহ। কবিতাটির মধ্যে না একজন কিংবদন্তি নৃত্যশিল্পীর জীবন কাহিনী রয়েছে। কবিতাটা শোনার পর আমরা বুঝতেই পারবো যে কার কথা বলা হচ্ছে। বেশ। কলকাতার হেলেন। আমার কোমরে যদি কখনো ছুরি চালাও, সেখান থেকে রক্ত বেরোবে না। আমার আত্মা যদি কখনো পরীক্ষা করো রসায়নে, নিংড়ে নাও, যেখানে কোনো ভগবান পাবে না, গ্ল্যামার পাবে না। কান পাতলে শুনতে পাবে ক্যালিপসো, চা চা চা, শুনতে পাবে সাম্বা, শুনতে পাবে লখনৌ শহরের জোড়া ঘুঙুর,
আমি ছিলাম আখিরি টোলার মেয়ে, খেতে পেতাম না। চাঁদনি চকের চারতলাতে যেদিন এসে উঠলাম এক অ্যাংলো ইন্ডিয়ান বাড়িতে, সেদিন পিয়ানোর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এরপর আমি হব বোতল। দেয়ালে টানানো মেরিলিন মন্দ্রকে বলেছিলাম, আমি হব কলকাতার হেলেন। বাবার দেওয়া নাম উমারানী বিশ্বাস মুছে ফেলে লালবাজারে গিয়ে মিথ্যে বলেছিলাম, আমার বাবা নেই, আমার মা নেই। লাইসেন্স নিয়ে বেরিয়ে এলাম মিস পরমা হয়ে। শামুকের মতো, পোকামাকড়ের মতো ছিল আমার আখিরি টোলার শৈশব। পুজো ছিল, কিন্তু পুজোর ফুল ছিল না, শিউলি ছিল না। গরিব কি করবে পুজো দিয়ে? চোখ মুছবে? পার্ক স্ট্রিটে এসে উঠলাম আরো বড় ফ্ল্যাটে। আমাকে রাতের হোটেলে একবার দেখবে বলে পাগল হয়ে গেল কলকাতা। তখন আমার দু চোখে শুধু ফুল, আমার নাভি তখন প্রবাল দ্বীপ, আমার জংহায় কাঞ্চন, আমার স্তনে উপচে পড়া রবি শস্য, আমার কোমরে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমি সেদিন কলকাতার হেলেন। রাসবিহারী সরকার দমদমে নেমে সোজা আমার ফ্ল্যাটে এসে বললেন, আমি তোমাকে কিনতে চাই, এই নাও চেকবুক। আমি বললাম না। লন্ডনে ফেরার পথে প্লেন ক্র্যাশে মারা গেলেন রাসবিহারী। শহরের নামি দামি পুরুষ তখন আমার পায়ের কাছে ফিস ফিস করে বলছে, একবার, শুধু একবার। কেউ দিতে চায় ফ্ল্যাট, কেউ দিতে চায় বাড়ি। আরে ছো, এরা সেই সুভদ্র পুরুষ চিরকাল হেলেনকে দেখতে চায় হোটেলে, সীতাকে সংসারে। 70-এর দশকে ওরা আমাকে 20 কন্যা বলেছিল, আমি তবু নাচ বন্ধ করিনি। নাচ আমার ভগবান, আমার খুন, আমার সরস্বতী। ক্যালিপসোর তালে তালে বলতাম, পৃথিবী আমাকে খেতে দে, অন্ন দে, পরমান্ন দে। আমাকে কেউ কখনো ভালোবাসেনি, আমিও কাউকে ভালোবাসিনি। আমাকে দেখতে চাও? এসো, একে একে আমার সমস্ত খুলব, বাট ডোন্ট টাচ মি। এখান থেকেই আমার উত্থান, আর এখান থেকেই আমার পতন। আমি একা হয়ে গিয়েছিলাম, কারণ আমি কারুর সাথে শুতে পারিনি। যে মেয়ে শুতে পারে না, সে মেয়ে বেশি দিন দাঁড়াতেও পারে না। আমি একা হয়ে গেলাম, ভীষণ একা, সান্দাকফুর রডোডেনড্রনের মতো একা। আমি কি কখনো কাউকে ভালোবাসিনি? 70-এর দশকে যেদিন নকশালরা আমাকে মারতে এলো, পাড়ার মোড়ে একটা রোগা ছেলে, সারা রাত সে নাকি শেক্সপিয়ার পড়ত, সে ছুটে এসেছিল আমাকে বাঁচাতে, আমাকে বাঁচিয়েছিল, কিন্তু নিজের পেটে 28টা সেলাই নিয়ে হাসপাতালে ভর্তি হলো। আমি তাকে দেখতে গিয়েছিলাম। তার মাথার পাশে হ্যামলেট আর এক গ্লাস জল। আমি তার চোখের গভীরে দিঘির তলদেশে শুয়ে থাকা শেক্সপিয়ারকে স্পর্শ করে বলেছিলাম, আমাকে বিয়ে করবে? সে বলেছিল না। পৃথিবীতে কেউ আমাকে না বলতে পারে, সেদিন জানলাম। আমার কোমরে ছুরি চালান, সেখান থেকে রক্ত বেরোবে না, বেরিয়ে আসবে নাচ, নাচ, নাচ আর নাচ, নাচ। কিছু কিছু কবিতার পর আর কিছু বলার থাকে না, তার কারণ কবিতা নিজেই সব কথা বলে দেয়। এবং একদম এই কবিতাটি অবশ্যই সেরকমই একটি দৃপ্ত কবিতা। শুধু আমার একটাই কথা এই কবিতার থেকেই বলার, যে সত্যি আমরা সব সময় ঘরের সীতাকে দেখতে চেয়েছি, কিন্তু বাইরে যাকে দেখতে চেয়েছি তা আমরা নিজেরাও জানি না। শুধু পুরুষ নয়, সমগ্র মানব জাতি। একদমই তাই। যে আমাদের ঘরের মেয়েটি হবে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো, রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাধার রাধা। পরে খাওয়া, খাওয়ার পরে রাধা।
সেই একই জীবনে। আর বাইরে যাকে দেখি, সে যদি ঘরে যদি তার কোনো রকম কোনো আঁচও পাই, সেটা যেন মেনে নিতে পারি না। এ প্রসঙ্গে আপনাকে যেটা জিজ্ঞেস করব যে এখন ডিজিটাল মিডিয়া একটা বেশ বৃহৎ মাধ্যম। আগে যখন আমরা শুরু করেছিলাম তখন কবিতা বলবো নয় মঞ্চে, নয় কোনো জায়গায় ডাক পেলে, সেটা কোনো টিভি চ্যানেল হোক বা কোনো প্রেক্ষাগৃহের অনুষ্ঠান হোক, এগুলোই ছিল। তাছাড়া আমাদের কাছে অন্যরকম কোনো মাধ্যম ছিল না বা উপায় ছিল না। এখন যেটা হয়েছে যে আমরা যেমন একটি ডিজিটাল চ্যানেল, সেটা আলাদা কথা, কিন্তু তাছাড়াও আমাদের প্রত্যেকের এক একটি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, তাছাড়াও ইউটিউব ইত্যাদি হ্যান্ডেলস রয়েছে। সেখানে আমরা আমাদের কাজ প্রকাশ করতে পারছি। সেটার যেমন একটা ভালো দিক রয়েছে যে আমরা আমাদের কাজ প্রকাশ করার সুযোগ পাচ্ছি, সেরকম আমার মনে হয় একটা খারাপ দিকও রয়েছে। যে এই যেমন ধরুন, প্রচুর এমন মানুষ রয়েছেন যারা কবিতার ব্যাকরণ জানেন না, কবিতার সঠিক উচ্চারণ জানেন না। আবৃত্তি শব্দটাই আমি সঠিক উচ্চারণে অনেকের কাছ থেকে শুনতে পাই না। ফ ওষ্ঠবর্ণ না দন্তবর্ণ গুলিয়ে ফেলে। তো তারাও এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু যেহেতু একটা জায়গা পেয়েছেন, কবিতা বলছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যদি একটু এই স্বল্প সময়ে ছোট করে আমাদেরকে আপনার অভিমত জানাতে পারেন। আসলে মানে শোনার কান বলে তো একটা ব্যাপার আছে। যাদের সত্যি সত্যি কান আছে তাদের কাছে তো সবটাই ধরা পড়ে। ফলে সোশ্যাল মিডিয়া হোক, মঞ্চ হোক, ঘরোয়া বৈঠক হোক, যেখানেই হোক, যে কবিতাটা উপস্থাপনা হবে সেটা সঠিকভাবে হওয়া উচিত। মানে কবিতার মর্মার্থকে উপলব্ধি করে সেটাকে প্রকাশ করা উচিত, এবং সেখানে সেই শর্তগুলো তো থাকবেই। উচ্চারণ থাকবে, কণ্ঠ থাকবে, এক্সপ্রেশন থাকবে। এগুলো বজায় না থাকলে একটা সময় ভীষণ মনোটনি হয়ে যায় শ্রোতাদের কাছে। শ্রোতাদের এতটা বোকা ভাবারও কোনো কারণ নেই যে আমরা করে যাচ্ছি, নিশ্চয়ই সবাই শুনবে, প্রশংসা করবে, সেটা কিন্তু নয়। ভালো শ্রোতা এখনো আছে এবং ভালো শ্রোতাদের অপেক্ষাতেই গুণ তো মানে থাকবেই, অবশ্যই অস্বীকার করার নয়। অবশ্যই। আমরা আবারও তাহলে কবিতা শুনি, একটা আঞ্চলিক কবিতা শুনি। এই বিষয়টা থেকে সম্পূর্ণ বাইরে যাই, কারণ মাটির কবিতা সেগুলো আমাদের অনেক বেশি গ্রহণযোগ্য। তো ওই 100 দিনের যে কাজ, এই 100 দিনের কাজের শর্ত যে মানুষের জীবনে, গরিব মানুষের জীবনে যে কতটা মর্মান্তিক হতে পারে, সেরকম একটি কবিতা লুধা সবর কথা, অচিন্ত সুরালের লেখা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অচিন্তদার লেখা। শোনাই। নুন আইনতে পান্তা ফুরায়, কাম খুঁজতে গতর, চৈত্রি মাসের বদ হাওয়াতে শরীর লটর পটর। শুনো লুধার কবর, শুনো লুধা সবর লুধার খবর। যে জানে সে জানে, ওয়ার কথা উঠছে দমে বনচণ্ডীর থানে। লুলার নাম উঠেছে, লুলার কাম না জুটুক নাম উঠেছে 100 দিনের কাজে, তাতেই ও আর বাইল্য দেমাক সাইজল লইতন সাজে। ছেঁড়া গামছাটকে, ছেঁড়া গামছাটকে 2.5 পাকে লেংটি করে বাঁধে, মাথায় শালের পাতের টুপি কুড়াল লিলে কাঁধে। তারপর সারা গায়ে লিরবি রায়ে লুলা ঘুরে বলে, কাম নাই তার কাজের লুটিস কুড়াল ডগে ঝুলে। লুলার মন ঢুলেছে, লুলার মন ঢুলেছে, বউ বলেছে ছাইরবে কারা আড়ি, তবে কিনা বৈশাখ মাসে লিবেক লইতন শাড়ি। লুলার ফকলা দাঁতে পিরিত গাথে হইল্লা হাসির মালা, মন করেছে বউকে দিবে মকর মুখা বালা। সালা লোটিসটাকে যাকে তাকে দেখাই হাঁকে, 100 দিনের কাজ পাবো, হে পড়বে তুমি ফাঁকে। লুলার ফুটা নিতে ফরন দিতে বলছে গিদরগুলা, সবর পাড়ার ধনী মানুষ হবে একেবারে লুলা।
শুনে বলল হাসে, কাজের শেষে ফুল্লরা কালকে তো আমরা হব, এইটাই ওদের খটা দিবার হেতু। লুলা বনপাদারে চরকি মারে গরমি হাওয়ার সাজে, ভাবছে কোথায় কাটবে পুকুর 100 দিনের কাজে। লুলার পেটের ভেতর তিতর বিতর খিদায় মারে গুতা, বাবু বলে এইসব ওদের কাম না লিবার ছুতা। শুনে টিলায় চৈরে ঠাউর কইরে, দেখলো গোটা গা, এটাই মদের দেশ বটে, হ্যাঁ ইনি আমার মা। বইলে কাল বৈশাখীর ঝড়ে পাখির মতন ঝাপট মারে, দমকা হাসির বাজ ফাটাইলে মইলে সবাই ডরে। লুলার লিসা লাগে, মনটো জাগে, শরীর থাকে ঘুমায়। বাঁশের বইনে জুৎস্না আইল, বুক ভৈরেছে চুমায়। লুলা স্বপ্ন দেখে চাইলের থেকে ঝুলছে রসের হাড়ি, আর বউ সোহাগে মুখ ঢেকেছে অঙ্গে লইতন শাড়ি। তারপর বিহান বেলায় দেখলো সবাই লুলা আছে পড়া, গোটা গায়ে লাল পিমড়া, কামড়ে আছে ধরে। লুলার চোখের পাশে স্বপ্নে ভাসে, লুলা ঘুমায় সুখে। 100 দিনের কাজের লুটিস আঁকড়ে আছে বুকে, লুলা ঘুমায় সুখে। অসাধারণ। আমি প্রতিটা কবিতাই খুব মুগ্ধ হয়ে শুনছি এবং বারবারই ভাবছি যে কত বৈচিত্র্যটা না আমাদের শিল্পে, সাহিত্যে। এবং যারা এই কবিতাগুলো লিখেছেন তাদের মনের, আমি সবসময় এটা মনে করি, দিদি আপনাকেও বলি, যে একজন কবির মধ্যে যে মানবিকতা, যে দৃঢ়তা এবং যে সাহসিকতা সবসময় আর দেখেছি, এই যে একদম নিগূঢ় বাস্তবকে তুলে আনা, একদম চিত্রায়িত করা, একটা কবিতা বললে পরে যে একটা চিত্র ফুটে ওঠে, এর সব কৃতিত্বটাই তো কবির। একেবারেই তাই। হ্যাঁ, তারপরে কবি যেরকম জন্ম দিয়েছেন কবিতাকে, সেরকম যারা কবিতাটি বলেন, আবৃত্তি করেন, আমার মনে হয় তারা লালন পালন করেন। সে তো আমাদের একটু কবিতাকে দায় থেকে সাজিয়ে যায় না, তোলেন, যত্নে যে কবি যা রাখেন। বলতে চাইছেন সেটা সঠিকভাবে আমরা যাতে প্রকাশ করতে পারি। খুব ভালো লাগলো, আজকে মন থেকেই বলছি, খুব ভালো অনেক লাগলো। ধন্যবাদ গো, আমারও বলে খুব ভালো লাগছে। তুমি যে গাচ্ছ কথার মালা দিয়ে, সেটাও আমাকে খুব উৎসাহিত করছে কবিতা বলার অনেক ক্ষেত্রে। ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে একটা আবহ তৈরি করতে, এমনভাবেই যেন যারা আসবেন আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে, তাদের যেন মনে হয় যে এই আবহটা রয়েছে একদম। কবিতা বলার মতো। তুমি এবং খাপছাড়া ইউটিউব চ্যানেল এই বিষয়টাতে সম্পূর্ণভাবেই সার্থক, এটা আমি বলছি। আমাদের পথ চলা যেন একসঙ্গে আরো হয়, আরো একটি অধ্যায় যেন আপনাকে পাই, তার কারণ নিশ্চয়ই এই স্বল্প সময়ে কবিতার কথা মন ভরে না, খুঁড়োয় প্রাণ না। ভরে না, মন তো ঠিক, ঠিক। ভরেই আমি না। তো খুব কঠিনভাবে নির্বাচন করেছি এই সময়ের মধ্যে আর কি। কিন্তু আমরা আপনার কবিতা শুনতে শুনতেই আজকের পর্ব শেষ করব। ততক্ষণের জন্য দর্শকদের বলি, আবারও অপেক্ষা আরও একটা সপ্তাহের। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত 8টায়। আপনাদের কেমন লাগছে লিখে জানাচ্ছেন তো জানি, অবশ্যই আরও লিখে জানান। তার কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে। নতুন নয়, পুরনো অনুষ্ঠানই নতুন রূপে এসেছে ডিজিটাল দরবারে। সেখানে আপনাদের সমস্ত কমেন্টস আমরা পড়ি, আপনাদের মেল আমরা পড়ি, আপনাদের যা কিছু আমাদেরকে ঘিরে কথা, কখনো কোনো অভিযোগ যদি থাকে তাও জানাবেন। আমরা পৌঁছে যাব আপনাদের কাছে এবং আপনাদের কথা আমরা পড়ব। কথকতা কেমন লাগছে সেখানে লিখে জানাতে পারেন, প্রভাত উৎসব কেমন লাগছে সেখানে লিখে জানাতে পারেন। সঙ্গে থাকুন এভাবেই। আজকের মতো আজকের
পর্ব শেষ করব দিদির কবিতা শুনতে শুনতে। দেখা হবে আগামী পর্বে। আমাদের আসলে প্রতিদিনের সুখ দুঃখের সাথী তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই জন্য আমি প্রথমেই কবিগুরুকে স্মরণ করেছি এবং তাই শেষ করছিও কবিগুরুর হাত দিয়ে। শোনাচ্ছি গান্ধারীর আবেদন কাব্যনাট্যের নির্বাচিত অংশ, যেখানে শতকুপুত্রের মাতা গান্ধারী কথা বলে বলে ওঠেন অগ্নিগর্ভ ভাষায়। বাহ, তবে আজ রাজপদতলে সমস্ত নারীর হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি। পুত্র দুর্যোধন অপরাধী প্রভু, তুমি আছো হে রাজন, প্রমাণও আপনি। পুরুষে পুরুষে দ্বন্দ্ব, স্বার্থ লয়ে বাঁধে অহরহ, ভালো মন্দ নাহি বুঝি তার। দণ্ডনীতি, ভেদনীতি, কূটনীতি কত শত। পুরুষের রীতি পুরুষই জানে, বলের বিরুদ্ধে বল, ছলের বিরুদ্ধে কত জেগে ওঠে ছল, কৌশলে কৌশল হানে। মোরা থাকি দূরে আপনার গৃহকর্মে, শান্ত অন্তঃপুরে। যেই সেথা টানিয়া আনে বিদ্বেষ অনল, বাহিরের দ্বন্দ্ব হতে পুরুষের ছাড়ি, অন্তঃপুরে প্রবেশিয়া নারী গৃহধর্মচারিণীর পুণ্য দেহ পরে কলুষ পরুষ স্পর্শে অসম্মানে করে হস্তক্ষেপ। পতি সাথে বাধায় বিরোধ, যে নর পত্নীরে হানি লয় তার শোধ, সে শুধু পাষণ্ড নহে, সে যে কাপুরুষ। মহারাজ, কি তার বিধান? অকলুষ কুরুবংশে পাপ যদি জন্মলাভ করে, সেও সহে। কিন্তু প্রভু, মাতৃগর্ভ ভরে ভেবেছিনু মোর গর্ভে বীর পুত্রগণ জন্মিয়াছে। হায় নাথ, সেদিন যখন অনাথিনী পাঞ্চালীর আর্তকণ্ঠ রব প্রাসাদ পাষাণ ভিত্তি করি দিল দ্রব, লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটি গিয়া হেরিনু গবাক্ষে, তার বস্ত্র আকর্ষিয়া খল খল হাসিতেছে সভা মাঝখানে গান্ধারীর পুত্র পিশাচেরা। দর্প জানি, সেদিন চূর্ণিয়া গেল জন্মের মতন জননীর শেষ গর্ভ। কুরুরাজগণ, পৌরুষ কোথায় গেছে ছাড়িয়া ভারত? তোমরা হে মহারথী জড়মূর্তিবৎ বসিয়া রহিলে সেথা চাকি মুখে মুখে। কেহ বা হাসিলে, কেহ করিলে কৌতুকে কানাকানি, কোষ মাঝে নিশ্চল কৃপান, বজ্র নিঃশেষিত লুপ্ত বিদ্যুৎ সমান নিদ্রাগত। মহারাজ, শুনো মহারাজ, দূর করো জননের লাজ, বীর ধর্ম করহ উদ্ধার, পদাহত সতীত্বের ঘুচাও ক্রন্দন, অবনত ন্যায় ধর্মে করহ সম্মান। ত্যাগ করো দুর্যোধনে, ত্যাগ করো দুর্যোধনে, ত্যাগ করো দুর্যোধনে।